প্রথমে জুলাই রেভলিউশনের আজকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। আমি প্রায় গৌরবের সাথে বিস্মিত হই আমাদের পরের প্রজন্মকে দেখলে। একটা তো আমরা জুলাইতে দেখেছি যে পরের প্রজন্ম কি করতে পারে। আমার এটা স্বীকার করতে কোনো দ্বিধা নাই। 2024-এ এই জেন জি যেটা বলি আমরা, তারা যেটা করেছে আমরা সেটা করতে পারিনি। আমাদের সেই সাহসও ছিল। ফলে দে আর অ্যামেজিং। আমাদের তুলনায় তারা কয়েক সহস্র মাইল দূরে আছে, এগিয়ে আছে। জেআরও এরকমই ওই জেনারেশনের ছেলেমেয়ে ওরা এই পেজটা চালায়, এবং শুধু জেআর না, তো এখন ফেসবুকে দেখি যে এবার শফিক ভাই যেরকম বলে প্রায় 20-এর উপর পোর্টাল অ্যাক্টিভলি কাজ করছে। আমি প্রায় দেখি, হ্যাঁ, জাস্টিফিউলি হয়তো আমাদের খুব হয়, আমাদের অনেকে দেখি যে মেইন স্ট্রিম মিডিয়া কেন জুলাইকে কমপ্লিটলি ইগনোর করছে। এটাই তো তাদের করার কথা ছিল। মেইন স্ট্রিম মিডিয়া তো 16 বছর উন্নয়নের গান দিয়েছে, 16 বছর বলেছে শুভ জন্মদিন প্রধানমন্ত্রী, রাইট? ফলে মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে জুলাইকে কতটা অমন করছে গুরুত্বপূর্ণ না, জুলাইকে জনগণ কতটা অমন করছে গুরুত্বপূর্ণ। কারণ জুলাই ঘটিয়েছে জনগণ, এবং এই জনগণই এবারের জুলাই দেখেন আপনারা, জুলাইয়ের 1 তারিখ থেকে সোশ্যাল মিডিয়া আবার হবে, কারণ এই জুলাই তারা ঘটিয়েছে, তারা এটা রক্ষা করবে। ফলে আমি প্রথমে আমার এই স্যালুটটা জানালাম বুড়ো জেনারেশনের পক্ষ থেকে পরের জেনারেশন, ইউ গাইজ আর অ্যামেজিং। আর আমি যেটা করেছি, আমার এখানে কেউ অনেক প্রশংসা করেছে, আমি তো খুবই নিরীহ একটা কাজ করছি। হ্যাঁ, এটার ফলে হয়তো আমার আমার প্রফেশনাল লাইফে অনেক বাধা আসবে সামনে, অবভিয়াসলি। যেমন আমি আজকে একটা লেখা লিখেছি যে কিছুদিন আগে একটা পত্রিকায় বাংলাদেশের সিনেমার ইতিহাস লিখেছে, ওখানে জয়রান থেকে সানোয়ার সানি পর্যন্ত নাম আছে আমার নামে, হুইচ ইজ নর্মাল, না থাকারই কথা। তো কিন্তু আমার ঝুঁকিটা সামান্য। আপনি ভাবেন এই যে আমাদের ফার্মিনের মা বসে আছে, ওর ঝুঁকিটা ভালো। আপনি ভাবেন যে আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুল যে ফায়াজ, ওর ঝুঁকির কথা ভাবেন। ওদের ঝুঁকির কাছে তো আমাদের কিছুই না। আমি তো জীবনে কোনোদিন ভাবি নাই যে আমার জীবন দশায় আওয়ামী লীগের বাইরে কোনো সরকারকে আমি দেখে দিতে পারবো। দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, বিকজ আমরা দেখেন, আমরা সবাই জানি। আমি আমার মূল জায়গায় যাওয়ার আগে জাস্ট জুলাই নিয়ে কয়েকটা কথা বললে তারপর মূল জায়গায় যাবো। আমি 17 জুলাই 2024-এ, তখন আমি অস্ট্রেলিয়া, আপনার জানেন যে আমার 2024-এ ব্রেন স্ট্রোক হয়, তখন আমি ট্রিটমেন্ট চলছিল। তো ডাক্তার এবং আমার ওয়াইফ আমাকে বারবার বলছে, না তুমি অনলাইনে বেশিক্ষণ থেকো না। কিন্তু আপনি এতগুলো মানুষ মারা যাচ্ছে আর আপনি আরামে বসে থাকবেন, এটা খুব কঠিন। তো তখন আমি যখন এই জিনিসগুলো দেখছিলাম, আমাদের এই জুলাইয়ের ছেলেদের বৃহত্তম, তখন আমি দিশাকে একটা কথা বলছিলাম, দেখো, এই প্রথমবার মতো আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলাদেশের একটা জেনারেশনকে চিনি। আমার এটা স্বীকার করতে কোনো দ্বিধা নাই যে এদের সম্পর্কে আমার ধারণা কমপ্লিটলি অন্যরকম ছিল। আমার কাছে মনে হচ্ছিল সারাদিন মোবাইলে বসে থাকে, দে হ্যাভ এ ভেরি ডিফারেন্ট পার্সপেক্টিভ, দেশ সমাজ এগুলো এদের কিছু যায় আসে না। এবং আমরা সবাই জানি যে আমাদের দেশটা আসলে আওয়ামী লীগের দখলে ছিল না। আওয়ামী লীগ তো একটা জাস্ট মুখোশ মাত্র। এটা কার দখলে ছিল আমার আপনাদের কাউকে বলে দিতে হবে, ইউ গাইজ অল নো, রাইট? এখন এই যে কার দখলে ছিল এবং তার দখল থেকে যে আমরা মুক্তি পাবো না, এটা আমরা মেনে নিয়েছিলাম, আমরা বুড়ো জেনারেশন মেনে নিয়েছিলাম, কিন্তু পরের জেনারেশন তারা মেনে নেয়নি। আমি 17 জুলাইতে একটা লেখা দিচ্ছিলাম আমার ফেসবুকে, দেখেন, আপনারা যারা মনে করছেন এটা কোটা সংস্কারের আন্দোলন মাত্র, তারা বোকার সঙ্গে আছে। এটা নিজের দেশের 3য় শ্রেণীর নাগরিক হিসেবে না বাঁচার আন্দোলন। And this is what has happened, because আমি দেখি যে আমরা যখন দেখতেছিলাম তখন আমরা আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দিয়েছি, এবং এটা নিয়ে অনেক রকমের প্রশ্ন আমাদেরকে করা হয়েছে যে আবরার ফাহাদের সাথে স্বাধীনতার কি সম্পর্ক। আমি তখন আমার ফেসবুকে লিখেছিলাম যে আবরার ফাহাদের সাথে স্বাধীনতার সম্পর্ক হচ্ছে এই, আপনি 2024-এ যারা রাস্তায় নেমেছি, আমি ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের প্রত্যেকের বুকের মধ্যে আবরার ফাহাদ বিটে, প্রত্যেকের বুকের মধ্যে সাইদ ওয়াজ বিটে, সাইদের বুকের মধ্যে আবরার ফাহাদ ওয়াজ বিটে। এবং তারা জানতো তারা আসলে পরাধীন, তারা জানতো তাদের দেশটা অন্য কেউ চায়। ফলে হাসিনা
হাসিনা দেখুন যে প্রায় বলে, হাসিনা ছিল বলে, আমার মায়ের কি অবদান আমি ঠিক বুঝতে পারছি না। এটা আমার হয়তো আমি একটা ফিল্ম করেছি, পরে সিরিজ আকারে রিলিজ হয়েছে, আমার ইউটিউবে পেতে পারেন। 841 840 শেষ দিকে মেয়র ডাবের একটা ডায়লগ দেয় যে আমার কি অপরাধ, এত উন্নয়ন করলাম কিন্তু একটা মানুষ আমার ভালোবাসে না, আমাকে বুঝতে পারি জিনিসটা। And this is what Hasina did not understand. যে তুমি আমাকে ফ্লাইওভার দিলা কিনা, কি দিলা না দিলা, ইট ডাজন্ট ম্যাটার। তুমি উন্নয়নের নামে কত টাকা চুরি করলা, তার চেয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আমাকে 5 তারকা জেলখানায় রাখে আমি মানব না। আপনি আমার দেশের স্বাধীনতা আর দেশের হাতে তুলে দিলে আমি সেটা মানব না। আমি পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য যদি স্ট্রাগল করতে গিয়ে আমাকে একবেলা কম খাইতে হয়, আমি এটা মেনে নেব। দিস ইজ হোয়াট হিউম্যান নেচার। এইটা এইটা জুলাই আমাদেরকে গিফট করছে, যে কারণে আমরা প্রত্যেকে দ্বিতীয় স্বাধীনতা পাই। দ্বিতীয় স্বাধীনতা নট যে আমরা নতুন দেশ পাইছি, এই অর্থে যে আমরা আমাদের সার্বভৌমত্বকে ফিরে পাইছি জুলাইয়ের মাধ্যমে। তাহলে এই হচ্ছে আমাদের কাছে জুলাই। এখন আমাদের এই মুহূর্তে লড়াইটা কি? এই মুহূর্তে অনেক রকম লড়াই আছে। একটা লিগাল লড়াই, বিচার, আর একটা রিফর্মস, যে আমাদের প্রশাসন থেকে চালানো হবে, মেরিটোক্রেসি ফিরে আসবে, এটা আরেকটা লড়াই। আমি নিজে যে লড়াইটার মধ্যে আছি সেই লড়াইটা হচ্ছে মেমোরি, স্মৃতি। দেখেন, মানুষকে কবজা করা, মানুষকে শিকলে বাঁধা সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাকে বিস্তৃতির মধ্যে ডুবা দেওয়া। যেমন আপনি খেয়াল করে দেখবেন যে 72 থেকে 75 আমাদের কোনো ডিসকাশন কিন্তু গত 35 বছর আমরা দেখিনি। কেন দেখিনি? কারণ আমাদেরকে ভোলানো হয়েছে, আমাদেরকে ভুলেছে মিডিয়া, কালচার, ন্যারেটিভ। আপনি 72 থেকে 75 নিয়ে কোনো সিনেমা পাবেন না, গল্প পাবেন না, আলাপ নাই কোনো, রাইট? ফলে মিডিয়া এবং কালচার এরা খুব ভয়ঙ্কর একটা জিনিস। আমরা অত্যন্ত, আমরা চাইলে খুব ভালো মানুষ হতে পারি, চাইলে ভয়াবহ পাপ হতে পারি। আমরা অনেক রকম পাপ করছি। সেই পাপটা কি? আমরা আমাদের ইতিহাসের অনেকগুলো অধ্যায় থেকে গেছি, কথা বলে হয়তো বলবার মতো অবস্থা ছিল। জুলাই এসে ওই অগলটা খুলে গেছে। আপনাদের কি কারো মনে পড়ে জুলাইয়ের আগে কখনো কি বলে শেরেবাংলা, তারপরে 37 বঙ্গু আইনসভা, জমিদারের প্রথা বিলোপ, বা তিতুমির, শরীয়তুল্লাহ, ফরাজ এদের আন্দোলন নিয়ে জুলাইয়ের আগে এত কথা বলতে কখনো দেখছেন? হিস্ট্রি কোশ্চেন এত বলতে দেখছেন? কখনো দেখেন? জুলাই আসলে আমাদেরকে আরেকবার রিভিজিট করার সুযোগ দিয়েছে। 71 আমরা যেটা মিস আউট করে গেছিলাম। আমরা 71 কি মিস আউট করছিলাম? আমরা 71 একটা দেশ পেয়েছি, কিন্তু আমরা আমাদের কালচারাল ফ্রেমওয়ার্কটা বোঝার চেষ্টা করি। আমরা বোঝার চেষ্টা করি আচ্ছা 52 আগে কেন আলাপ নেই, 52 আগে কি সমস্যা? 52 আগে সমস্যা হচ্ছে 52 থেকে যদি আপনি ইতিহাস শুরু করেন তাহলে শুধু একটা দেশকে দোষ দেওয়া যায়, পাকিস্তান। কিন্তু আপনি যদি 47 আসেন তাহলে 46 চলে আসে, 46 আসলে এর আগে চলে আসে, দাঙ্গা আসে, খুন আসে, জমিদারি কথা আসে, এবং আমার গাড়ি রাখলে যে কর দিতে হবে সেই প্রসঙ্গগুলো আসে। এটা আসলে দোষটা আসলে পাকিস্তানের মধ্যে থাকে, তখন দোষটা আরেক দেশের উপর পড়ে যায়। এই যে আমাদের যারা ইতিহাস বানাইছে, কালচারাল ন্যারেটিভ সেট করছে, তারা সুকৌশলে এই অংশগুলো বাদ দিয়েছে। বাদ দেওয়ার ফলে কি হয়েছে দেখেন, বাদ দেওয়ার ফলে আমাদের ইতিহাসটা একদিকে হেরে গেছে পুরোটা। এই যে একদিকে হেরে গেছে, এইটার শাস্তি আমরা 16 বছর ভোগ করছি। দিস 16 ইয়ার্স হচ্ছে ওইটার, ওই পাপের আমাদের শাস্তি। মানে আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে প্রথম কাজ 16 বছরের অ্যাট্রোসিটি মানুষের সামনে তুলে ধরা। সেটা আমরা যতদিন দায়িত্বে ছিলাম আমরা সেটা করার চেষ্টা করছি। আপনার কলেজের কাছে শুনছেন আমরা যতগুলো ডকুমেন্টারি করছি তার 1/3 রিলিজ হয়েছে এখন মধ্যে, বাকিগুলো জুলাই মিউজিয়ামে দেখানো হবে। যে 1/3 রিলিজ হয়েছে এগুলোর ভিউজ সরকারি কাজের হিসেবে আনবিলিভেবল। চিফ অ্যাডভাইজার পেজে শুধুমাত্র এগুলো ভিউ হচ্ছে 148 মিলিয়ন। এর বাইরে তো হাজার হাজার পেজ আছে। এবং আপনি এখন যত ডকুমেন্টারি বা ছোট কন্টেন্ট দেখেন 2 মিনিটের 3 মিনিটের হয়তো একটা গান দিয়ে লাগাচ্ছে, আমি দেখে নাই আই রিয়েলি ফিল হ্যাপি, আমার চোখে যখন পানি আসে কোনো না কোনো ফুটেজ দেখা যায় আমাদের কোনো না কোনো ডকুমেন্টারি থেকে আসছে। দিস ইজ হোয়াট ইট ইজ, যে আমরা করে দিচ্ছি, এখন বাকিরা সব নিজেরা নিজেদের মতো করছে। এটা হচ্ছে জ্ঞানের ব্যাপার। জ্ঞান আপনি ধরে রাখবেন না, জ্ঞান ছড়াই দিবেন, বাকিরা সব নিজেরাই করবেন। দিস পিপল, দিস ইয়াঙ্গার জেনারেশন দে নো হাউ। এখন শুধু ডকুমেন্টারি ওই কয়টাতে কি আমাদের কাজ শেষ না, আমাদের অনেক কাজ করতে। আমাদের ইচ্ছা ছিল জুলাই মিউজিয়াম যদি প্রপারলি আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে ওপেন হলে কি হইতো। আমাদের একটা মিটিংয়ে জুলাই মিউজিয়ামের বোর্ড মেম্বার ছিল একজন আছেন,
সেই মিটিং আমি ফার্স্ট একটাই মিটিং ছিল, সেই মিটিং অবস্থা দেখে আমাদের লক্ষ্য শুধু এই 16 বছর নিয়ে রিসার্চ করা, বাংলাদেশের 54 বছর ইতিহাসটা রিসার্চ করা, ইনক্লুডিং 72 to 75, এবং আরো পিছনে যাওয়া, জমিদের কথা নিয়ে গল্প করা, কেন ভাষা নিয়ে আমাদের গল্প নাই, ভাষা নিয়ে খুঁজে নিয়ে আসা, কি সমস্যা, তারা কেন আড়াল করা হচ্ছে, কেন জেনারেল ওসমানী 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে পারবেন না, সেটা আমাদের গল্পে নাই কেন, এই কাজগুলো আমরা করতে চাইছিলাম। এখন আমরা তো এখন মিউজিয়ামে নেই, মিউজিয়ামে যারা আছেন তারা এটা কতটা অনুসরণ করবেন বা কতটা ফলো করবেন আমি জানি না। তবে আমি আজকে একটা কথা এখানে তুলতে চাই, এটা আমরা সামনে সরকারের সঙ্গে এই কথাটা বলবো, প্রধানমন্ত্রীর কাছে এই কথা তোলার চেষ্টা করবো। সেটা কি, আপনারা মুক্তিযুদ্ধ জাদুঘর সম্বন্ধে জানেন, এই বিশ্ব সাহিত্য কেন্দ্র সম্বন্ধে জানেন, আরো অনেক প্রতিষ্ঠান আছে, এগুলো সরকারের সহযোগিতা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের জায়গা সরকার দিয়েছে, কিছু অর্থ সাহায্য দিয়েছে, কিছু কর্পোরেট জায়গা থেকে টাকা এসছে, এবং সরকার এখন প্রতি বছর মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালনায় একটা অংশ দেয়। কিন্তু সরকার এটা মালিক না, এটা মালিক এটা ট্রাস্টি বোর্ড, এবং সেই ট্রাস্টি বোর্ড আবার কিরকম যে আজীবন সদস্য, কোনোদিন আপনি তাদেরকে সরাতে পারবেন না। এখন তারা এটা কেন করেছে? তারা এটা করেছে এই কারণে, যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না তখনও ইতিহাসটা যেন আওয়ামী লীগের দখলে থাকে। আমি বলছি না ইতিহাস বিএনপি জামাত এনসিপি দখলে থাকতে হবে, কিন্তু আমি বলতে চাচ্ছি ইতিহাসটা যেন কেউ বিকৃতি করার সুযোগ না পায়। সরকার বদল হওয়ার সঙ্গে যখন যেন জুলাই জাদুঘরের কন্টেন্ট চেঞ্জ না হয়ে যায়, সরকার বদল হওয়ার সঙ্গে সঙ্গে কেউ যেন এসে না বলে না কিন্তু জুলাই জাদুঘর, এখানে ভাষা নিয়ে কোনো রিসার্চ হবে না, ভাষা নিয়ে কেন, এখানে শের বাংলা কেন, এখানে 72 থেকে 75 কেন, এই আলাপটা যেন আর না আসে। সেই কারণে আমরা এই দাবিটা তুলতে চাই। আমি আজকে এখানে আলাপটা তুললাম, সামনে আপনারাও সবাই এই আলাপটা কি বলে জোরে সোরে তোলেন। সেটা হচ্ছে জুলাই জাদুঘর একটা ট্রাস্টি বোর্ডের কাছে দিতে হবে, এবং সেই ট্রাস্টি বোর্ড সরকার সবার সঙ্গে বসে ঠিক করবে। আমরা বলছি না যে আপনি একটা নির্দিষ্ট দলের বা একটা নির্দিষ্ট মতের মধ্যে, কিন্তু জুলাই জাদুঘর যদি প্রপার প্রফেশনাল লোকজনের হাতে দেওয়া যায়, এই জাদুঘর বাংলাদেশের রাজনীতি শুধু বাংলাদেশের কালচারাল ডিসকোর্স সেট করে দেবে আমার বিশ্বাস, এবং এই দেশের পাওয়ার আছে। আর আমি শেষ করতে চাই একটা কথা বলে, ফারিনের মা এখানে আছে বসা, জুলাই জাদুঘরের কাজ করতে গিয়ে আমার পার্সোনাল এত বেদনার গল্প শুনতে হয়, দেখতে হয়, এত কঠিন মানুষ হিসেবে নেওয়া, কিন্তু এই মানুষদের সাথে কথা বলতে গেলে আবার অনেক সাহসের কি বলে অনুপ্রেরণা পাওয়া যায়। ফামিলার মায়ের একটা ভিডিও আপনারা কিছুদিন আগে দেখেছেন, জিয়ারের ভিডিও আপলোড করা হয়েছিল, আগে আপলোড করা হয়েছিল। সেখানে উনি একটা কথা বলেছেন, ওনার ছেলে তার লাশ পড়ে আছে, she was crying and she was saying, আমার আরো 2টা ছেলে আছে, প্রয়োজন হলে এই 2টা ছেলেকে আমি পাঠাবো। এই মায়েরা যে দেশে থাকে সেটা ছাড়বে না, এই মায়েরা যতদিন থাকবে ততদিন সিভিল সোসাইটি নামক শয়তান যে শয়তানি করছে জুলাইকে ফলানোর, এবং জুলাই একটা জাস্ট রাইট উইং মুভমেন্ট, সন্ত্রাসী জঙ্গি যত রকমের মিথ্যাচার করছে, কোনো শয়তান দিয়ে কাজ হবে না। কারণ এই সিভিল সোসাইটি জুলাই ঘটা নেয়, জুলাই ঘটাচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষ। এই আই থিঙ্ক আমাদের বিগেস্ট হোপ হচ্ছে এই মায়েরা এবং মায়েদের ছেলেরা। আপনার সঙ্গে ধন্যবাদ। থ্যাংক ইউ।